শুনছেন আজদাহা, পর্ব ২৬। লিখেছেন সাবিলা সাবি, আর কণ্ঠে আমি ছোঁয়া। রাতের আকাশটা আগুনে জ্বলা নক্ষত্রের অরণ্য। মাউন্টেন গ্লাস হাউসের পাহাড়ের চূড়া থেকে নিচে তাকালে শুধু অন্ধকার আর সাগরের তরঙ্গের একটানা গর্জন শোনা যায়। এই পাহাড়ের পাথুরে ঘর পেরিয়ে আজ তিনজন এক বড় অভিযানে বের হবে, জ্যাসপার, থারিনিয়াস আর আলবিরা। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে জ্যাসপার, থারিনিয়াস আর আলবিরা একে অপরের দিকে তাকিয়ে সংকেতের অপেক্ষায়। মাউন্টেন গ্লাস হাউসের আলো দূর থেকে ক্ষীণতায় হারিয়ে যাচ্ছে। আজকের গন্তব্য বেইজিং, চীনের মিস্টার চেনসিং এর ল্যাব, যেখানে ওয়াংলি আর ডক্টর আর্থার তাদের অপেক্ষায়। জ্যাসপার প্রথমে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, সবাই প্রস্তুত তো? সবকিছু ঠিকঠাকভাবে করতে হবে। থারিনিয়াস ছোট্ট হাসি দিয়ে জবাব দিল, আমরা প্রস্তুত প্রিন্স অরিজিন। আলবিরা কাঁধ ঝাঁকিয়ে বলল, তাহলে চলো, আজকে রাতটাই হবে আমাদের জন্য পৃথিবীতে সেরা রাত। তিনজনের চোখ এক মুহূর্তের জন্য আকাশের দিকে উঠল, তারপর একসঙ্গে তাদের দেহ বিভিন্ন আকার নিতে শুরু করল। জ্যাসপারের চেহারা বদলে বিশাল শক্তিশালী সবুজ ড্রাগনের রূপে, থারিনিয়াসের গাঢ় ধূসর রঙের ড্রাগন রূপে বিশাল ডানা মেলে, আর আলবিরার রূপালী ড্রাগন শরীরে এক সৌন্দর্যের মূর্ত প্রতীক হয়ে উঠল। তারা তিনজন আকাশে উঠল, বিশাল ডানা বাতাস কেটে সামনে এগিয়ে যাচ্ছে। সাগরের ওপর দিয়ে উঠতে উঠতে তাদের প্রতিটি ডানা ঝাপটায় পানি ছিটকে পড়ছে নিচে। তারা শব্দের চেয়ে দ্রুত গতিতে চলছে। বেজিংয়ের প্রান্তে পৌঁছাতে খুব বেশি সময় লাগলো না। দূর থেকে শহরের আলোর ঝলকানি দেখা যাচ্ছে। জ্যাসপার গর্জন দিয়ে তাদের সংকেত দিল, নামার সময় হয়েছে, সবাই সাবধান। তারা তিনজন মাটির কাছাকাছি এসে নিজেদের ড্রাগন রূপ থেকে আবার মানব রূপ ধারণ করল। তারা দ্রুত রাস্তার পাশে দাঁড়ানো ডক্টর আর্থারের গাড়ির দিকে এগিয়ে গেল। ডক্টর আর্থার ইতিমধ্যেই প্রস্তুত, চোখে এক ধরনের রহস্যময় চাহনি। জ্যাসপার সংক্ষিপ্ত কণ্ঠে বলল, সব ঠিক আছে? ডক্টর আর্থার হালকা হাসি দিয়ে জবাব দিল, এখন পর্যন্ত সব পরিকল্পনা মাফিক চলছে। তারা গাড়িতে উঠে বসে। বেইজিংয়ের আলোয় ঢাকা শহর পেরিয়ে তাদের সামনে অপেক্ষা করছে এক নতুন অধ্যায়, এক রহস্যময় রাতের মিটিং। গাড়িটি ধীরে ধীরে থামল ফিওনার বাড়ির সামনে। চারপাশের পরিবেশ ছিল স্তব্ধ, একদম নীরব। পুরো বাড়ি জনমানবহীন, এক অদ্ভুত শূন্যতায় ভরা। বাড়িটির সামনের বাগান, যা একসময় প্রাণ চাঞ্চল্যে ভরা ছিল, আজ মৃতপ্রায় মনে হচ্ছে। জ্যাসপার, থারিনিয়াস আর আলবিরা একে একে গাড়ি থেকে নেমে এলো। ডক্টর আর্থার তাদের পিছু নিলেন। সামনের গেটে কয়েকজন সশস্ত্র গার্ড আধুনিক যন্ত্রের সাহায্যে তাদের স্ক্যান করল। প্রতিটি যন্ত্রের ঝিকমিক আলো তাদের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করল। কেউ কোনো আপত্তি তুলল না। জ্যাসপারের চোখ দ্রুত চারপাশ পর্যালোচনা করছিল। সে ফিসফিস করে বলল, সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে, তবে ভেতরে কি অপেক্ষা করছে সেটা জানা নেই। ডক্টর আর্থার মৃদু মাথা ঝাঁকালেন, তার মুখে একচিলতে চাপা উদ্বেগ। এখানে যা চলছে তা কল্পনার বাইরে। তারা গার্ডদের অনুমতি নিয়ে বাগান পেরিয়ে পেছনের দিকে এগিয়ে গেল। ডক্টর আর্থার একটা ছোট প্যানেলের দিকে এগিয়ে গেলেন। সেখানে একটা পাসকোড ইনপুট করার পরপরই দরজাটি গম্ভীর এক শব্দে খুলে গেল। দরজার ওপাশে ছিল একটা সংকীর্ণ সিঁড়ি, যা গভীরভাবে নিচের দিকে নেমে গেছে। সিঁড়ির প্রতিটা ধাপে তাদের পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। মনে হচ্ছিল প্রতিটি শব্দ তাদের ধৈর্য পরীক্ষা করছে। নিচে নামতেই তাদের সামনে এক অত্যাধুনিক গবেষণাগার উন্মুক্ত হলো। জ্যাসপার এর আগে যখন এই ল্যাবে এসেছিল তখন গবেষণাগার ওপরেই ছিল, কিন্তু আজকে সিঁড়ির নিচে। এই সিক্রেট গবেষণাগার আজকেই উন্মুক্ত হলো। গ্লাসে ঘেরা কক্ষের ভেতরে আলো ঝলমল করছে। মেঝে থেকে ছাদ পর্যন্ত নানা ধরনের যন্ত্রপাতি সাজানো। সেখানে ওয়াংলি একটা ডেস্কে বসে গভীর মনোযোগে কাজ করছে। তার হাত দ্রুত চলছিল একটা স্ক্রিনে। মনে হলো সময়ের সাথে প্রতিযোগিতায় নেমেছে। জ্যাসপারের চোখ সজাগ হয়ে উঠল, তার কণ্ঠ গভীর অটল। ওয়াংলি কি পরিকল্পনা করছে সেটা এখনই জানা দরকার। আলবিরা আস্তে করে বলল, কিছু একটা ঠিক নেই। এই নীরবতার আড়ালে কিছু একটা তো পরিকল্পনা হচ্ছে প্রিন্স।
ওয়াংলি তাদের উপস্থিতি অনুভব করলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। তার প্রতিটি নড়াচড়া ছিল নিখুঁত আর কৌশলগত। মনে হলো চারপাশের জগৎ অদৃশ্য। ডক্টর আর্থার আস্তে করে কানে ফিসফিস করে বললেন, সাবধান, কোনো ভুল করা যাবে না। জ্যাসপার এগিয়ে গেল, তার চোখে এক ধরনের শীতল দৃঢ়তা। এই মুহূর্তে ল্যাবের বাতাসে উত্তেজনা আর দ্বন্দ্বের ঝড় বইছে। এই গবেষণাগারে কি হতে চলেছে তা আবিষ্কার করাই এখন তার একমাত্র লক্ষ্য। ডক্টর আর্থারের সাথেই জ্যাসপারের আগেই সবকিছু পরিকল্পনা করা ছিল। আর্থার তো জ্যাসপারেরই হিপনোটাইজের শিকার, তাই জ্যাসপারের নির্দেশ অনুযায়ী সে কাজ করবে। ডক্টর আর্থার দরজার পাশে দাঁড়াইয়ে গভীর গলায় বললেন, মিস্টার ওয়াংলি, আমরা এসে গেছি। ওয়াংলি মাথা তুলে তাদের দিকে তাকালেন। তার চোখে এক ধরনের আত্মবিশ্বাস আর ঠান্ডা প্রবলতা। মৃদু হাসি দিয়ে বললেন, ভিতরে আসুন সবাই, বসুন সবাই। তারা একে একে বসে পড়ল। চারপাশের গভীর ভারী পরিবেশ অস্বস্তিকর ছিল। প্রতিটি শব্দও পরিকল্পনা করে উচ্চারিত করতে হচ্ছে। ওয়াংলি নিজেও তাদের সামনে চেয়ারে বসলেন। তিনি একটু সময় নিলেন। তারপর একটা গভীর দৃষ্টিতে জ্যাসপার, আলবিরা আর থাইনিয়াসের দিকে তাকালেন। মৃদু কণ্ঠে বললেন, ওনারা তাহলে আপনার সেই পার্টনার? ডক্টর আর্থার মাথা নেড়ে সম্মতি জানালেন। হ্যাঁ, এরা লিওয়েন গ্রে। জ্যাসপারের দিকে তাকিয়ে তারপর থারিনিসের দিকে তাকিয়ে ইশারা করে বলল, ড্যানিয়েল ব্ল্যাক আর আলবিরাকে পরিচয় করালো সিরেনা হোয়াইট নামে। পরিচয়ের সময় তিনজনকেই অন্য নামে পরিচিত করলো, কারণ তাদের আসল পরিচয় গোপন থাকলো। ওয়াংলি তাতে বিন্দুমাত্র অবাক হলেন না। তার মুখে সেই একই নিয়ন্ত্রিত অভিব্যক্তি। কিছুক্ষণ নীরব থাকার পর ওয়াংলি সোজাসাপটা গলায় বললেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই। কাজ দ্রুত শেষ করতে হবে, কারণ আপনারা জানেন ওই ড্রাগনটার ভাই এখন পৃথিবীতে আছে। ও যতদিন আছে ততদিন ঝুঁকি কমছে না। তার ঠোঁটের কোণে এক ধরনের কৌশলী হালকা হাসি ফুটে উঠল। তাই আজ রাতেই এথেরিয়নের সমস্ত শক্তি সঞ্চয় করার কাজ শেষ করতে হবে। আমি প্রয়োজনীয় সব ব্যবস্থাই করে রেখেছি। আমাদের আর দেরি করা যাবে না। জ্যাসপারের ঠোঁটের কোণে সামান্য টান পড়ল। তার চোখে এক ঝলক রহস্যময় দৃঢ়তা ফুটে উঠল। ভেতরে ভেতরে তার মন অস্থির হয়ে উঠলেও বাইরে থেকে সে ছিল স্থির। তার দৃষ্টিতে চ্যালেঞ্জের আভাস ফুটে উঠল। এর মাঝে এক অবর্ণনীয় নীরবতা ঘিরে ফেলেছিল। হঠাৎ জ্যাসপারের কণ্ঠে শোনা গেল তীক্ষ্ণ জিজ্ঞাসু, মিস্টার চেনসিং কোথায়? ওয়াংলি চোখের কোণে এক ঝলক চিন্তা ভাসিয়ে ঠান্ডা স্বরে জবাব দিলেন, সে চেয়েছিল ড্রাগনটাকে মুক্ত করতে, তার নাতনিকে ফিরিয়ে আনতে। তার এই উদ্দেশ্য আমার জন্য বিপজ্জনক ছিল, তাই তাকে আটকে রাখা হয়েছে। ওয়াংলির কথা এক মুহূর্তে বাতাসে ভেসে উঠল, আর পুরো ঘরটি যেন ঘুরে দাঁড়িয়েছিল এক অদৃশ্য উত্তেজনার সাথে। জ্যাসপারের চোখে কোনো অনুভূতি ছিল না, শুধু তীক্ষ্ণ দৃষ্টি, যেটি প্রত্যেকটি শব্দ গভীরভাবে শোষণ করছিল। থারিনিয়াস নিচু স্বরে আলবিরার দিকে ফিসফিস করে বলল, সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে, কিন্তু এতটা নির্বিঘ্ন কেন? কোনো ফাঁদ আছে কিনা দেখতে হবে। আলবিরার গম্ভীর মুখে মাথা নাড়ল। রাতের আবরণে তাদের লক্ষ্য যতই স্পষ্ট হয়ে উঠছে, ততই উত্তেজনার ঘনঘটা ছড়িয়ে পড়ছে চারপাশে। জ্যাসপার পকেটের ভেতর আঙুল চালিয়ে অনুভব করল তার আনা ডিভাইসটি, সাইনেস্টিক্স হ্যাক মডিউল। ভেনাসের অত্যাধুনিক প্রযুক্তির গর্ব। ছোট্ট হেক্সাগোনাল আকৃতির এই ধাতব চিপটি দেখতে খুবই সাধারণ, কিন্তু এর ক্ষমতা ছিল অপ্রতিরোধ্য। ধাতব পৃষ্ঠে ভেনাসীয় প্রাচীন চিহ্ন খোদাই করা, যার মাঝখানে একটা নীলচে আলো ক্ষীণভাবে জ্বলছে। ল্যাবের নিরাপত্তা বেষ্টনীর মাঝে বসে থাকা এই ডিভাইস ছিল জ্যাসপারের একমাত্র ভরসা। জ্যাসপার ডিভাইসটি পকেটের ভেতর আড়াল করে রাখল। সাইনেটিক্স হ্যাক মডিউল অ্যাক্টিভ করার জন্য এটি সঠিক সময় নয়, পরিকল্পনা মাফিক এগোতে হবে। ওয়াংলি কিছু আঁচ না করতে পারে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার ঠোঁটে হালকা হাসি খেলে গেল। এখন তাকে অপেক্ষা করতে হবে সঠিক মুহূর্তের জন্য। ওয়াংলি ইতিমধ্যে নির্দেশ দিয়েছে এথেরিয়নকে সামনে আনার জন্য। ল্যাবের ভেতর ভারী যন্ত্রপাতির আওয়াজ ধীরে ধীরে জোরালো হয়ে উঠল। কাচের দেয়ালের উপরে দেখা গেল একটা বড় কাচের ধাতব বাক্স ধীরে ধীরে উপর থেকে নিচে নামছে। ভেতরে এথেরিয়নের অর্ধচেতনা অবস্থায় শুয়ে থাকা মানবদেহ স্পষ্ট দেখা যাচ্ছে। জ্যাসপারের চোখ এথেরিয়নের দিকে নিবদ্ধ হলো। এথেরিয়নের গা নীল রং ধারণ করেছে, তবে হালকা আঁশগুলো নিস্তেজ হয়ে গেছে। তার ভেতরের শক্তি শুকিয়ে গেছে।
পাশে থারিনিয়াস আর আলভিরা নিঃশব্দে দাঁড়িয়ে রইল, তাদের ভঙ্গিমায় সতর্কতা। ওরা জানতো যে কোনো মুহূর্তে পরিস্থিতি জটিল হতে পারে। ওয়াংলি গর্বিত ভঙ্গিতে বলল, এথিরিয়নের শক্তি সম্পূর্ণরূপে সঞ্চয় করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন। আজকে রাতেই আমরা এক নতুন যুগের সূচনা করব। জ্যাসপার ঠান্ডা চোখে ওয়াংলির দিকে তাকালো, চেয়ারের পেছনে হেলান দিয়ে মৃদু হেসে বলল, নিশ্চিতভাবেই আজকের রাতটি ঐতিহাসিক হবে, তবে আগে আমাদের কাজটা নিখুঁতভাবে করতে হবে, তাই না? ওয়াংলি তার কথায় একমত জানিয়ে সায় দিল। তার পুরো মনোযোগ এখন এথিরিয়নের দিকে। এই ফাঁকে জ্যাসপার তার পকেটের ভিতরের ডিভাইসটি অ্যাক্টিভ করলো। ছোট্ট নীল আলো এক মুহূর্তের জন্য জ্বলে উঠল আর তৎক্ষণাৎ নিভে গেল। ডিভাইসটি এখন পুরো ল্যাবের সিস্টেমে নিঃশব্দে প্রবেশ করছে, কোনো অ্যালার্ম না বাজিয়ে। জ্যাসপার জানে ডিভাইসটি ধীরে ধীরে পুরো নেটওয়ার্ক হ্যাক করে ফেলবে, তবে আপাতত তাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তার লক্ষ্য এথিরিয়নকে মুক্ত করা, আর সেই সুযোগটি তৈরি হবে ঠিক তখনই যখন ওয়াংলি তার নিজের পরিকল্পনা বাস্তবায়নে ব্যস্ত থাকবে। ল্যাবের ভেতর নিস্তব্ধতা নেমে আসে। এক মুহূর্তের জন্য চারপাশে সবকিছু স্থির হয়ে গেল। জ্যাসপারের পকেটের ডিভাইসটি তার কম্পন শুরু করেছিল, ঠিক যেন নিজেকে প্রস্তুত করতে। মুহূর্তেই ডিভাইসটি সক্রিয় হয়ে পুরো ল্যাবের সিস্টেমে প্রবেশ করলো। কাচের বাক্সের ভেতরে রাখা এথিরিয়নের ওপর সুরক্ষামূলক রাসায়নিক আবরণ ধীরে ধীরে তার কার্যকারিতা হারাতে শুরু করলো। গ্লাসের নীল রেখাগুলো দ্রুত নিস্তেজ হয়ে গেল। এর সাথে সাথেই পুরো ল্যাবের আলো এক ঝলক জ্বলে উঠে নিভে যায়। হঠাৎ করেই সবকিছু অন্ধকার। ওয়াংলি হতবাক হয়ে গেলেন। এটা কি হচ্ছে? সিস্টেম তো নিখুঁত ছিল। তিনি আতঙ্কে চিৎকার করলেন, তার গার্ডদের দিকে তাকিয়ে। জ্যাসপার তার সুযোগ কাজে লাগালো। অন্ধকারে তার চোখগুলো সবুজ আভা ছাড়ল, যা তাকে শিকারীর মতো পথ দেখালো। সে এক নিঃশব্দ লাফ দিয়ে ওয়াংলির সামনে উপস্থিত হলো। এবার তোমার পালা, জ্যাসপার গর্জে উঠল, তার ড্রাগনের শক্তি পুরোপুরি উন্মুক্ত করে। থারিনিয়াস আর আলবিরা নিজেদের অবস্থান নিয়ে দ্রুত গার্ডদের সামাল দিতে শুরু করলো। ওয়াংলি পালানোর চেষ্টা করলো। ওয়াংলি পালানোর জন্য পা বাড়াতেই জ্যাসপার ড্রাগনের অসাধারণ গতি দিয়ে তার সামনে এসে দাঁড়ায়। তোমার আর পালানোর উপায় নেই, গম্ভীর কণ্ঠে বলল সে। জ্যাসপার এক হাতে মেঝেতে পড়ে থাকা একটা ভাঙা ধাতব টুকরো তুলে নিল। সেটা ছিল ল্যাবের একটা ভেঙে যাওয়া সরঞ্জামের অংশ। সে শক্তভাবে ওয়াংলির হাত ধরে পেছনের দিকে মোচড় দিল। ওয়াংলি যন্ত্রণায় কুঁকড়ে উঠল। থারিনিয়াস, একটু সাহায্য লাগবে, জ্যাসপার নির্দেশ দিল। থারিনিয়াস দ্রুত এগিয়ে এসে ল্যাবের একটা ধাতব তার এনে দিল। এটা ছিল বৈদ্যুতিক তারের একটা মজবুত অংশ, যা জ্যাসপারের দ্রুততার সাথে ওয়াংলির কবজি জুড়ে শক্ত করে পেঁচিয়ে ধরল। ওয়াংলি ফোঁস করে বলল, তোমরা কিছুই করতে পারবে না। আমি পুরো ল্যাবের নিয়ন্ত্রণে ছিলাম, আর এখন সব ধ্বংস হয়ে যাবে। জ্যাসপার ঠান্ডা হাসল। তোমার পরিকল্পনা ধ্বংস হয়েছে ওয়াংলি। এখন দেখো কিভাবে আমরা তোমার তৈরি দুঃস্বপ্ন থেকে এথিরিয়নকে মুক্ত করি। এবার জ্যাসপার নিশ্চিত করলো বাঁধন এমনভাবে শক্ত হয়েছে যে ওয়াংলি 1 ইঞ্চি নড়তে পারবে না। এদিকে সিস্টেম ধ্বংস হয়ে যাওয়ার সাথে সাথে এথিরিয়নের বন্দি গ্লাস বাক্স পুরোপুরি ফেটে গেল। এথিরিয়নের দেহ নিস্তেজ থেকে ধীরে ধীরে নড়াচড়া শুরু করলো। তার চোখ খুলে গেল। সেই মুহূর্তে জ্যাসপার বুঝতে পারলো যুদ্ধ শুরু হয়েছে। জ্যাসপার এক মুহূর্তের জন্য দেরি না করে আর দৃঢ়ভাবে নির্দেশ দিল, এখনই ল্যাব থেকে বের হতে হবে আমাদের। তার কণ্ঠে কোনো আবেগ ছিল না, একেবারে নিঃশব্দে অথচ শক্তিশালী। তার চোখের পলকও ফেলল না। মুহূর্তের মধ্যে সমস্ত পরিস্থিতি বিশ্লেষণ করে নিয়েছে। ডক্টর আর্থার, থারিনিয়াস, আলবিরা সবাই তৎক্ষণাৎ নির্দেশ অনুসরণ করল। দ্রুততার সাথে ল্যাব থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই সময় আর কিছুই বদলাবে না। সমস্ত কিছুর শেষের দিকে পৌঁছানো হয়ে গেছে। এথিরিয়নের দুর্বল নিস্তেজ মানবদেহ থারিনিয়াস তার কাঁধে তুলে নিল। কাঁধে তুলে ধরে অদৃশ্য হয়ে যাচ্ছে ল্যাবের প্রতিটি কোণ থেকে। জ্যাসপার ছিল সেই একমাত্র যার নজর ছিল সর্বত্র। তার দৃঢ় মনোভাব আর শারীরিক শক্তি একত্রে কাজ করছে। সে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চায়। কিন্তু একদিকে ওয়াংলি, যিনি এই মুহূর্তে চিৎকার করছে, তার হাহাকার কোনো সীমানা মানে না। আমাকে বাঁচাও, আমাকে ফেলে যেও না প্লিজ। ওয়াংলির গলা কাঁপছে, চোখে দুঃখ আর রাগ। কিন্তু জ্যাসপারের দৃষ্টি তার দিকে একটুও তাকানো ভুলে গিয়েছিল। তার চোখে কোনো দয়া বা করুণা ছিল না। তার ভেতরে ছিল এক ধরনের গ্ল্যাডিয়েটরি মনোভাব, যে জানে শত্রুদের জন্য কোনো জায়গা নেই। ড্রাগন প্রিন্স জ্যাসপার অরিজিন কাউকে মাফ করে না, এক কঠোর স্বরে বলে ওঠে জ্যাসপার।
তার কথায় শেষ সিদ্ধান্ত ছিল, অনেকটা পাথরের মতো, যে কোনো কিছুর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সে আর সময় নষ্ট করতে চাইছিল না, দুনিয়ার সব শত্রু আর দুশ্মনকেই এক অবিশ্বাস্য দ্রুততায় নির্মূল করতে চেয়েছিল। জ্যাসপার আর তার দল ল্যাবের প্রাচীরের দিকে এগোচ্ছিল। চূড়ান্ত বিপদের মুহূর্তে যখন একের পর এক দরজা বন্ধ হয়ে যাচ্ছিল, সময় আর খালি ছিল না, শুধুমাত্র এক অবিচল সিদ্ধান্তকে বাস্তবে পরিণত করার মুহূর্ত ছিল। আলবিরা থারিনিয়াসের হাত ধরে দ্রুত চলছিল। তার চোখে এক ধরনের চিন্তা ছিল, কিন্তু এখন কোনো কিছু ভাবার সময় ছিল না। অবশেষে তারা ল্যাব থেকে বেরিয়ে এলো রাস্তায়। এদিকে ল্যাবের ভেতর থেকে তীব্র বিস্ফোরণের মতো শব্দ এলো। পুরো স্থলটি কেঁপে উঠল। জ্যাসপার জানতো তার পরিকল্পনা অনুযায়ী এখনই প্রতিটি অংশ পুড়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আর যতটুকু প্রয়োজনীয় ছিল তাও বিলীন হয়ে যাবে। যেভাবে ধ্বংস হবে ল্যাব, সেভাবে প্রমাণগুলোও মুছে যাবে। আর সে জানতো এতে একাধিক সমস্যাও সৃষ্টি হবে। তবে যেহেতু এর ফলাফল জানানো সম্ভব নয়, তাই সিদ্ধান্ত নেওয়া তাকে বাধ্য করেছিল। ওয়াংলি এখনও চিৎকার করে যাচ্ছে, তার যন্ত্রণা আর অক্ষমতা সবকিছু ভেঙে পড়ছে। কিন্তু জ্যাসপার, থারিনিয়াস, আলবিরা, ডক্টর আর্থার তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য নির্বিঘ্নে চলে যাচ্ছিল। তাদের পিছু নিয়ে আর কেউ নেই, শুধু নিঃশব্দ ধ্বংসের পেছনের কাহিনীই রয়ে গিয়েছিল। এথেরিয়নের অচেতন দেহ গাড়ির উপর রাখা হলো। তার শ্বাস প্রশ্বাস কঠিনভাবে চলছিল, শরীরের এক কোণে দুর্বলতা স্পষ্ট। জ্যাসপার, আলবিরা, থারিনিয়াস আর ডক্টর আর্থার সবাই আশেপাশে দাঁড়িয়ে একে অপরকে দেখে দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ করছিল। ততক্ষণে ল্যাবের ধ্বংসাবশেষে যে ঝুঁকি ছিল তাও স্পষ্ট হয়ে গেছে। ডক্টর আর্থার তার সব চিন্তা একত্রিত করে গুরুতর স্বরে বলল, ওর যে অবস্থা, ওর শক্তি নিস্তেজ হয়ে গেছে। ওকে রক্ষা করতে হলে ওর ভেতরে ড্রাগন শক্তি স্থাপন করতে হবে। তারা সবাই চুপ, কিছুক্ষণ সময় নিল। জ্যাসপার মনের মধ্যে চিন্তা করতে থাকে দ্রুত, এই মুহূর্তে যেভাবে সবকিছু বিপর্যস্ত, তেমন পরিস্থিতিতে কি কিছু করা সম্ভব? ল্যাব, যার ভেতরে থাকা সকল প্রয়োজনীয় উপকরণ, পুরোটাই ধ্বংস হয়ে গেছে। যদি কিছু করতে হয় তবে ভেনাসের ল্যাব ছাড়া আর কোথাও উপায় নেই। থারিনিয়াস মাথা ঝাঁকালো, তার মুখে অবিশ্বাসের চিহ্ন। কিন্তু ল্যাব তো আর নেই, আর যেভাবে সবকিছু ছড়িয়ে পড়েছে সেখানে যাওয়া অসম্ভব। ডক্টর আর্থার তখনই শান্তভাবে বলল, আমি জানি, ওকে আমাদের লন্ডনের ল্যাবে নিয়ে চলো। সেখানে উন্নত প্রযুক্তি রয়েছে যা ইথেরিয়নের শরীরে ড্রাগন শক্তি পুনরায় স্থাপন করতে পারবে। জ্যাসপার অবিলম্বে তার সিদ্ধান্তে পৌঁছালো। তার চোখে তীক্ষ্ণ লক্ষ্য ছিল, তবে মনে কিছুটা দ্বিধা। এটা অনেক সময়ের ব্যাপার, যদি আমরা এখনও রওনা দিই পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। তখন জ্যাসপার গভীরভাবে চিন্তা করে বলল, আলবিরা, থারিনিয়াস, আমাদের হাতে এখন সময় কম। আমাদের এখন ড্রাগন রূপে লন্ডন যেতে হবে। অবশেষে যখন সময় ছিল একেবারে কাছাকাছি, জ্যাসপার, থারিনিয়াস আর আলবিরা একসঙ্গে ড্রাগন রূপে পরিণত হলো। তাদের শক্তিশালী ড্রাগন দেহগুলো আকাশে বাজ পড়ল, পৃথিবী কাঁপিয়ে উঠল। জ্যাসপার তার বিশাল পিঠে এথেরিয়নের নিস্তেজ দেহটি নিল, আর থারিনিয়াস তার পিঠে ডক্টর আর্থারকে সতর্কভাবে স্থান দিল। আমাদের দ্রুততার সাথে যেতে হবে, জ্যাসপার বলল। তার তীক্ষ্ণ চোখে অদৃশ্য কোনো সংকেত ছিল। আকাশের বিশালতা তাদের নিচে কেমন অদৃশ্য হয়ে গেল। একে একে তারা খুব সতর্কতার সাথে আকাশে উঠতে শুরু করলো। তাদের ড্রাগন দেহগুলো দ্রুত গতি নিয়ে ছুটে চলল। তাদের গন্তব্য ছিল লন্ডন, আর সময় ছিল একেবারে কম। শেষে দীর্ঘ পথ পেরিয়ে ডক্টর আর্থারের ল্যাবের সামনে পৌঁছালো। আকাশে অসীম গতি, পৃথিবীর সাথে তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। যখন তারা আকাশ থেকে মাটিতে নেমে এলো, তখন সব কিছু স্থির হয়ে গেল। জ্যাসপার দ্রুত তার ড্রাগন রূপ থেকে মানব রূপে পরিণত হলো। সঙ্গীসহ তাদের রূপান্তরের মধ্যে এক মুহূর্তের জন্য আকাশে একটা অদ্ভুত নীরবতা বিরাজ করলো। একে একে থারিনিয়াস, আলবিরা তাদের ড্রাগন রূপ থেকে মানব রূপে ফিরল। এখানে সবাই নিরাপদ, ডক্টর আর্থার বললেন, তাদের চারপাশে শান্তি ফিরিয়ে এনে। তার চোখে অসীম চিন্তা ছিল, কেননা তারা জানতো এই মুহূর্তের পরেও অনেক কিছু অপেক্ষা করছে। কিন্তু তবুও তারা এখন ল্যাবের সামনে এই আশ্রয়ে পৌঁছাতে পেরেছিল, যেখানে তাদের পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে রক্তের শক্তি ও জ্ঞানকে কাজে লাগানোর উপর। ডক্টর আর্থার সজাগ পদক্ষেপে বিশাল ল্যাবের দিকে এগিয়ে চলল। তার পদধ্বনিতে ল্যাবের নীরবতা ভঙ্গ হচ্ছিল। একের পর এক স্বয়ংক্রিয় দরজা খুলে চলেছে, আর তাদের সামনে উন্মুক্ত হচ্ছে এক অবিশ্বাস্য প্রযুক্তির জগৎ। আধুনিক যন্ত্রপাতি, উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার আর ন্যানো মেশিনের সারি, সব মিলিয়ে এক অত্যাধুনিক গবেষণাগার, যেখানে ভবিষ্যতের চিকিৎসা ও শক্তির অগণিত গবেষণা চলমান।
এথিরিয়নের অবস্থা একেবারেই শোচনীয়। তার দেহ ছিল থমকে, শক্তি নিঃশেষিত, তার রক্তস্রোতও অশক্ত হয়ে পড়েছে, সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত। তবে তার মধ্যে কিছু শক্তি এখনও লুকিয়েছিল। ডক্টর আর্থার এক মুহূর্তের জন্য পেছনে ফিরে বললেন, এথিরিয়নকে যদি বাঁচাতে হয় তবে কোনো এক শক্তিশালী ড্রাগনের শক্তি তার মধ্যে প্রবাহিত করতে হবে। এটাই একমাত্র উপায়। জ্যাসপার তার অন্ধকার চোখে গভীর চিন্তায় মগ্ন হলো। এথিরিয়নের জন্য একমাত্র উপায় তার দেহে একটা শক্তিশালী ড্রাগনের শক্তি স্থানান্তর। তবে সেটা কি, সেই শক্তি কোথা থেকে আসবে? তার মাথায় একটা দ্রুত চিন্তা আসলো। সে একাধিকবার চেষ্টা করেছে, কিন্তু তা কোনোভাবেই সহজভাবে সম্ভব নয়। ডক্টর আর্থারের চোখে এক ঝলক আশার আলো দেখা দিল। আমার ল্যাবে উন্নত প্রযুক্তি দিয়ে এটা করা সম্ভব, কিন্তু এটা শুধুমাত্র সঠিক সময় ও শক্তি উপাদানের মাধ্যমে সম্ভব। জ্যাসপার কোনো মতে দাঁড়িয়ে তার শরীরের মধ্যে শক্তির তরঙ্গ অনুভব করতে শুরু করলো। তার শরীরে অশান্তি চলছিল, কিন্তু সে জানতো এথিরিয়নকে বাঁচাতে একমাত্র পথ এটাই। আমি ট্রান্সফার করব, জ্যাসপার গভীর কণ্ঠে বলল। এথিরিয়নের মধ্যে আমার শক্তি প্রবাহিত করতে হবে। ডক্টর আর্থার দ্রুত সরঞ্জাম আর ন্যানো রোবটগুলো প্রস্তুত করার জন্য নির্দেশনা দিল। তিনি একটা শক্তিশালী বায়ো রিজেনারেশন চেম্বারের দিকে নির্দেশ করলেন। এটা ছিল একটা অত্যাধুনিক প্রযুক্তি যা জীবন্ত কোষের গঠন পুনর্গঠন করতে পারবে। চেম্বারের মধ্যে স্নাতক প্রযুক্তি আর শক্তিশালী সেলুলার মেশিন ছিল, যা অল্প সময়ের মধ্যে শক্তি পুনরুদ্ধার করতে সক্ষম। জ্যাসপার ডক্টর আর্থার এথিরিয়নকে নিয়ে সেই চেম্বারে প্রবেশ করল। জ্যাসপার তার শরীরের শক্তি একত্রিত করতে শুরু করলো। অদৃশ্য শক্তির তরঙ্গ বয়ে যাচ্ছিল তার মধ্যে। এথিরিয়নের শরীরে প্রবাহিত হওয়ার জন্য শক্তির অণুর কণা প্রবাহ একত্রিত হচ্ছিল। এথিরিয়নের রক্তে প্রবাহিত শক্তি পেতে এক বিশেষ বায়ো এনার্জি কন্ট্রোল সিস্টেম ব্যবহার করতে হবে। এখন যন্ত্রপাতিগুলোর কাজ শুরু করলো। একটা ক্রিস্টাল স্পিনার যা শক্তির তরঙ্গ সঞ্চালন করবে চেম্বারের মাঝখানে উজ্জ্বল হয়ে উঠল। ক্রিস্টালটির মধ্যে আলো পরিবর্তন হতে শুরু করলো, যার ফলে শক্তির তরঙ্গ দ্রুত এথিরিয়নের রক্তে প্রবাহিত হতে শুরু করলো। এথিরিয়নের কোষগুলো সংকুচিত হয়ে আবার প্রসারিত হতে থাকলো। তার শরীরের মধ্যে শক্তির রূপান্তর শুরু হয়েছে। জ্যাসপার তার হাত বাড়িয়ে দিল, আর ড্রাগন শক্তি সরাসরি এথিরিয়নের ভেতরে প্রবাহিত হতে লাগলো। এতে শক্তি তরঙ্গ একাধিক কোষের মধ্যে প্রবাহিত হতে শুরু করলো, আর তার শক্তি বৃদ্ধি পেতে থাকলো। কিন্তু এক্ষেত্রে সমস্যা ছিল, এথিরিয়নের শরীর যতই শক্তি গ্রহণ করুক, তার নিজস্ব শক্তির পরিমাণ এখনও অনেক কম ছিল। তাই সঠিক সমন্বয়ের প্রয়োজন ছিল। ডক্টর আর্থার একটা বিশেষ মেশিন ব্যবহার করলেন, যা এথিরিয়নের শক্তি যতই গ্রহণ করুক শরীরের প্রতিটি কোষের সাথে সঙ্গতি রেখে শক্তির ট্রান্সফার প্রক্রিয়া শুরু করলো। মেশিনের ভেতর থেকে একটা আলোকিত তরঙ্গ এথিরিয়নের দেহের কোষগুলোতে প্রবাহিত হতে শুরু করলো। তার রক্তে দ্রুত ন্যানোরোবটগুলো প্রবাহ বৃদ্ধি পেল, যা শক্তির সঙ্গে তার শরীরের বিকিরণ আর পুনর্গঠনে সাহায্য করবে। এই প্রক্রিয়া চলাকালীন ড্রাগনের শক্তি ক্রিস্টালগুলো কন্ট্রোল করছিল শক্তির সঞ্চালন। একে একে তারা শক্তির সম্পূর্ণ ধারায় প্রবাহিত হয়ে এথিরিয়নের ক্ষতিগ্রস্ত কোষগুলো পুনরায় গঠন করছিল। এথিরিয়ন ধীরে ধীরে তার চোখ খুলল। প্রথমে তার চারপাশে সবকিছু ঝাপসা লাগছিল, তবে আস্তে আস্তে দৃশ্যগুলো পরিষ্কার হতে শুরু করলো। তার শরীরে শক্তি ফিরে আসছিল, কিন্তু একেবারে প্রাকৃতিকভাবে নয়, একটা অন্য শক্তির ধারায়। সে অনুভব করলো কিছু একটা পরিবর্তন হয়েছে, কিন্তু তার শরীরে এখনও অস্থিরতা বিদ্যমান। ডক্টর আর্থার, যিনি এথিরিয়নের দিকে নিবদ্ধ ছিলেন, স্নিগ্ধ কণ্ঠে বললেন, তুমি এখন ভালো আছো, কিন্তু তোমার শরীর একেবারে সুস্থ হয়নি। তোমাকে আরও কিছুদিন ড্রাগন রূপে ফিরে যেতে বিরত থাকতে হবে, অন্যথায় তোমার শক্তি আবার নিঃশেষ হয়ে যেতে পারে। এথিরিয়ন মাথা নাড়ল। সে বুঝতে পারছিল, যদিও তার শক্তি ফিরে এসেছে, তবুও পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে। তার শরীরের প্রতিটি কোষে নতুন শক্তি প্রবাহিত হচ্ছিল, কিন্তু তা স্থায়ী করতে তাকে কিছু সময় দিতে হবে। এদিকে জ্যাসপার তার শক্তির অতিরিক্ত প্রভাবে অসুস্থ হয়ে পড়ছিল। তার শরীর ক্রমাগত দুর্বল হয়ে যাচ্ছিল। সে জানত যে এথিরিয়নের শরীরে শক্তি স্থানান্তর করা সহজ নয়, আর নিজেকে অনেক বেশি ক্ষতি করে ফেলেছে। তার গা হালকা ছিল, তবে মাথায় অদ্ভুত ঝাপসা অনুভূত হচ্ছিল। চারপাশটা ঘুরে ঘুরে চলে যাচ্ছে। শরীরে প্রচণ্ড তাপ অনুভব হচ্ছিল।
তার নিজের শক্তি নিজেকেই ধ্বংস করে ফেলছে। এটা ঠিক নয়। জ্যাসপার নিজেকে বলতে থাকলো, আমি ঠিক আছি, কিন্তু সে শব্দ শেষ করতে পারল না। তার শরীরের প্রতিটি অঙ্গ একে একে কাজ করা বন্ধ করে দিচ্ছিল।